আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা একটা বিজি শিডিউলের মধ্যে আছেন বুঝতে পেরেছি। সম্মানিত সকল সাংবাদিকবৃন্দ, আমাদের ই কমার্স নিয়ে যে সাম্প্রতিক অভিযানগুলো চলছে তারই অংশ হিসাবে এই ব্রিফিংটি একটু আগে আপনাদেরকে ব্রিফ করেছেন ইমাম, এডিশনারি ইমাম। তো আমরা এখন দুটো প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলবো। অল আউট সিআইডি এই পর্যন্ত 30টি মামলা তদন্ত করছে। এই পর্যন্ত এই মামলার সংখ্যা সামনের দিকে আরো বাড়তে পারে। তো 30টি মামলার মধ্যে আমরা বিভিন্ন ইউনিট মামলাগুলো তদন্ত কার্যক্রম পরিচালনা করছি। ঢাকা মেট্রো করছে, সাইবার পুলিশ সেন্টার করছে, অর্গানাইজ ক্রাইম করছে। তো এইভাবে মামলাগুলো আমাদের হাতে আছে। তো প্রথম যেটা বলবো যে 24ticketing.com এটি একটি অনলাইন টিকিট বিক্রয় করার প্রতিষ্ঠান। এরা মূলত বিভিন্ন বড় ভেন্ডর অথবা বড় যে টিকিট পরবর্তীতে তারা এর মধ্যে প্রতারণার আশ্রয় নেয়। আমরা অনলাইন প্ল্যাটফর্মে একটা কমন ট্রেন্ড দেখতে পাচ্ছি যে প্রতারণামূলক কর্মকাণ্ডের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। তো এরাও একইভাবে টিকিট যে ছোট এজেন্সিগুলোকে যখন দেয় তখন তারা ক্যাশে পেমেন্ট নেয়, কিন্তু তারা যখন বড় ভেন্ডরের কাছ থেকে টিকিটটি ক্রয় করে, বড় ট্রাভেল এজেন্টের কাছ থেকে টিকিটটি ক্রয় করে, এটি তারা 15 দিনের ক্রেডিটে ক্রয় করে। এই 15 দিনের যে গ্যাপটা হলো, এই গ্যাপের অ্যাডভান্টেজটা তারা গ্রহণ করে এবং বড় ভেন্ডরদেরকে টাকাটা তারা ফেরত দেয় না। তো না দিলে পরে যারা ছোট এজেন্সিদের কাছ থেকে টিকিট ক্রয় করেছিল, এই প্যাসেঞ্জার্স গুলো যখন এয়ারপোর্টে যায়, এয়ারপোর্টে গেলে দেখা যায় যে তার টিকিটটি রিফান্ড হয়েছে। তারা তো এই জিনিসগুলো বুঝতে পারে না যে রিফান্ড হলো কেন, আমি টিকিট কেটেছি। কিন্তু 24ticketing.com এরা হচ্ছে অনলাইন ভিত্তিক একটি প্ল্যাটফর্ম। তো তারা এই মূল যাদের থেকে টিকিটটি ক্রয় করেছিল তাদের কাছ টিকিটের টাকাটা পরিশোধ না করার কারণে মূল ট্রাভেল এজেন্টরা এয়ারলাইনের কাছ থেকে তাদের ক্রয়কৃত টিকিটগুলো রিফান্ড করে তাদের টাকাটা তারা ফেরত নিয়ে নেয়। তো এই গ্যাপের যে অংশটা, এই গ্যাপে অনেকেই প্রতারিত হয়েছেন। আমরা দেখেছি প্রায় 2000-এর অধিক ব্যক্তি টিকিট ক্রয় করে টাকা আর বিদেশ যেতে পারেননি এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এরকম ব্যক্তি যারা, তাদের মধ্যে থেকে একজন আমাদের কাছে অভিযোগ করেছেন। এবং ছোট ছোট অনেকগুলো টিকেটিং এজেন্সি যারা এটি আসলে শিকার হয়েছেন। এই মামলাটা আমরা নেওয়ার পরে একজনকে, জয়ের নামীয় একজন আসামি, তাকে আমরা গ্রেপ্তার করেছি ইতিমধ্যে। ওনার নাম আপনাদের কাছে দেওয়া আছে, মিজানুর রহমান সোহেল, ওনাকে আমরা ধরেছি। তো এবং এই প্রক্রিয়াতে যারা আছে আরো যে 6 জন আসামির মধ্যে একজনকে ধরেছি এর নামে। তো বাকিদের তো এর আরো একজন রাকিবুল হাসানকে এর আগে আমরা ধরেছি, উনি আবার একজন একটি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন, তাকে আমরা দেখছি, দুজনকে ধরেছি। আর বাকিদেরকে ধরার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। তো প্রায় 50 কোটি টাকা, আপনাদের একটা বড় ইয়ে হচ্ছে যে কত টাকার ইয়া হলো। তো প্রায় 50 কোটি টাকার মতো আমাদের কাছে মনে হয়েছে যে এখানে প্রতারণা হয়েছে এই অংশে। তো যিনি অভিযোগ করেছেন তারও টাকার অঙ্ক বেশ বড়, উনি প্রায় 40 লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন বলে উনি দাবি করছেন এবং আমরা তদন্ত করছি। বিষয়টা বাকি তদন্ত করলে বেরিয়ে আসবে। এবং এই জাতীয় ই কমার্স ভিত্তিক প্ল্যাটফর্মে যে প্রতারণার অংশগুলো হচ্ছে, এটির ক্ষেত্রে আমাদের ইনস্ট্যান্ট ডিসিশন হচ্ছে যে আমরা তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্টকে ফ্রিজ করছি। এবং অ্যাকাউন্ট ফ্রিজ করার উদ্দেশ্য হচ্ছে এই প্রতারিত মানুষদেরকে যদি কোনোভাবে কোনো আর্থিকভাবে সহযোগিতা মানে সুযোগ তৈরি করা সম্ভব হয়। তো যে কারণে আমরা অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিচ্ছি তদন্তের স্বার্থে এবং মানুষ
ফার্দার যেন ভিক্টিমাইজ না হয় সেই কারণে। এটি গেল আমার 24 টিকেটের সম্পর্কে। আমি কি সরাসরি এখন পরেরটাতে চলে যাবো? আপনারা জানেন যে রিং আইডি নিয়ে আপনারা অনেকেই রিপোর্ট করেছেন এবং রিং আইডি নিয়ে অনেক পত্রিকা রিপোর্টিং হয়েছে এবং ইলেকট্রনিক মিডিয়াতে অনেক কথা হয়েছে। রিং আইডি নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে এটির পিছনে আমরা ছিলাম। আমরা দেখছিলাম যে কিভাবে এই ঘটনাটি ঘটে এবং কিভাবে ইনভেস্টমেন্ট হয়। এখানেও অনেক ধরনের কথা আছে যে এখানে মূল যে জায়গাগুলো, যে এখানে কাস্টমার যারা ইউজার আইডি কেনেন, এরকম আইডির সংখ্যা ইউজার আমরা দেখছি যে প্রায় 2 কোটির মতো ইউজার আছে এবং ব্র্যান্ড প্রমোটার যাদেরকে আমরা আইডি ক্রয় করেছেন বলে বলছি, রিং আইডির ভাষায় তাদেরকে বলা হচ্ছে ব্র্যান্ড প্রমোটার। ব্র্যান্ড প্রমোটার আছে প্রায় 2 লক্ষের মতো, 2 লক্ষের মতো ব্র্যান্ড প্রমোটার আছে এবং এজেন্ট আছে নিয়ার অ্যাবাউট প্রায় 1000-এর মতো এজেন্ট রিং আইডির আছে। এখানে নানাভাবে এই ইনভেস্টমেন্ট দেওয়া হয়। মূলত আমরা যে কারণে কনসার্নটা আমাদের তৈরি হয়েছে সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট দেখে টাকা রোজগার। অ্যাডভার্টাইজমেন্ট আমি দেখব, কিন্তু মূলত এই অ্যাডভার্টাইজমেন্টটা আমরা প্রান্তিক মানুষের কাছ থেকে যখন বিষয়গুলো জানতে পারছিলাম যে একজন দিনে 10টা অ্যাড দেখবেন, 20টা অ্যাড দেখবেন, আসলে তারা অ্যাড দেখেন না। তারা একটা করে চাপ দেন যে তার ব্যক্তিগত কাজ করেন, আবার একটাকে চাপ দেন। তারা কিন্তু শুধু টাকা রোজগারের জন্য এই অ্যাডের মধ্যে একটা ক্লিক করেন। আবার তারা ইনভেস্টও করতে হয় এবং ইনভেস্টমেন্টের রিটার্নও তারা পান এবং একবার রিটার্ন পেয়ে গেলে তখন তার আবার ফার্দার ইনভেস্টমেন্টের একটা লোভ তৈরি করা হয়। সুতরাং এটা এক ধরনের হিপনোটাইজিং প্রসেস, যে আমি হিপনোটাইজ করব, দেন আমি একটা আইডি খুলেছি, নেক্সট আমি 5টা আইডি, 10টা আইডি, 15টা আইডি নিজে খুলবো, প্লাস আমি আবার ইনসিস্ট করবো further to gain another person's involved in that process. ওইখানে আবার যদি আমার কোড ইউজ করে, আমার রেফারেল ইউজ করে যদি কেউ আবার আরেকজনকে নমিনেট, আরেকজন যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আমি আবার বেনিফিট পাবো, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আমার আসবে। তাহলে এখানে আমরা যখন কথা বলছি তাদের সাথে, ইতিমধ্যে একজন ডিরেক্টরকে গ্রেপ্তার করেছে ইতিপূর্বে, তো এখন আমরা একজন খুব প্রমিনেন্ট এজেন্টকে গ্রেপ্তার করেছি, তার নামটা আপনাদের এখানে আছে দেওয়া। তো এখানে তারা যে কাজটি করেন, তো এই একজন আরেকজনের সাথে লিঙ্ক তৈরি করে, যেটা কাইন্ড অফ মাল্টি লেভেল মার্কেটিং এর মতো এবং মাল্টি লেভেল মার্কেটিং ইনফ্যাক্ট। তো এটি বাংলাদেশে করা যায় না, নিষিদ্ধ। তারপরে তারা এই কাজটি করেছেন। তারা বলছেন যে সিঙ্গেল লেভেল মার্কেটিং, তারা মাল্টি লেভেল করতে চান না। কিন্তু যখন চেইন তৈরি করা হয়, ইট মেক্স এ মাল্টিপল ইনভলভমেন্ট। এবং মাল্টি লেভেল মার্কেটিং এর ক্ষেত্রে একজন যিনি ইনভেস্ট করলেন, উনি 5 জন, 7 জন, 10 জনের কাছ থেকেও, লাস্ট ইনভেস্টরের কাছ থেকেও অর্থ পান। ওনাদের বক্তব্য হচ্ছে যে লাস্ট ইনভেস্টরের কাছ থেকে অর্থ আসে না প্রিন্সিপালের কাছে, কিন্তু এই অর্থটা আমার মালিকের কাছে যায়, কোম্পানির কাছে যায়। সুতরাং এটা আর এক ধরনের নতুন ডাইমেনশন আর কি, যে টাকা ডাইভার্ট করে নিজেদের কোম্পানিতে নিয়ে নেওয়ার একটা নতুন ডাইমেনশন আমরা তাদের বক্তব্য থেকে দেখতে পাচ্ছি আর কি। তো যাই হোক, তাদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। তো এই প্যাকেজে তারা অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর জন্য গোল্ড প্যাকেজ আছে, যেখানে প্রতিদিন 500 টাকা ইনকাম হয়, মাসে 15,000 টাকা। সিলভার প্যাকেজ 12,000 টাকা, মাসে 7,500 টাকা ইনকাম হয়। আবার প্রবাসী প্যাকেজ আছে। প্রবাসী প্যাকেজে প্রবাসী প্লাটিনামে 50,000 এবং প্রবাসী গোল্ডে 25,000 টাকা ইনভেস্ট করা যায়। ইন্টারেস্টিং হচ্ছে যে এইখানকার ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া যেটা, এটা আমরা আমাদের কাছে মনে হয়েছে এটা অসম্ভব রকমের একটি এখানে ত্রুটিপূর্ণ দিক আছে, যেটা আমাদের এক্সপ্লোর করা খুব জরুরি। এই লক্ষ্যে আমাদের মানি লন্ডারিং ইস্যুতেও কাজ চলছে। বিষয়টা এরকম যে বাংলাদেশে যারা ইনভেস্ট করছেন, টাকা যারা ইনভেস্ট করছেন, এই মানিটা বাংলাদেশেই সার্কুলেট হচ্ছে এবং বাংলাদেশে অ্যাড দেখে দেখে এই টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে। বাট প্রশ্ন হচ্ছে যে এই অ্যাডগুলো যারা দেখছে, এই অ্যাডগুলো কোনোটাই বাংলাদেশি অ্যাড নয়। এগুলো হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস গেমিং অ্যাড, অথবা
ফরেন কোনো অ্যাপ তারা দেখছে, বিদেশি অ্যাপ দেখছে, যেটা ভিপিএন এর মাধ্যমে দেখতে হচ্ছে। তো এই অ্যাপগুলো যখন তারা দেখছে, এই অ্যাপের যে একটা সার্টেন ডলার, কোনোটাতে ধরেন যে 1 সেন্ট থেকে 30 সেন্টস পর্যন্ত ইয়ে আছে, এই টাকাটা যখন আমরা বলেছি যে এই টাকাটা তো কোনো না কোনো অ্যাকাউন্টে যাচ্ছে, তাহলে এই অ্যাকাউন্টের টাকা তো বাংলাদেশে আসছে না, তাহলে এই অ্যাকাউন্টটা কোথায়? এই অ্যাকাউন্টটা, এই যে বিদেশি অ্যাপগুলো আমাদের দেশের লোকজন দেখছে, কিন্তু এই অ্যাকাউন্ট, এই টাকাটা বাংলাদেশে তো ইন করছে না, এই টাকাটা কোথায়? কিছুই কোনো সদুত্তর আমরা কিন্তু পাইনি। তাহলে বিষয়টা দাঁড়ালো যে বিদেশি অ্যাড আমি দেখছি, বাংলাদেশি টাকায়, বাংলাদেশে আমি যারা ইনভেস্টর হচ্ছে তাদের টাকায় তাদেরকে সার্কুলেট করাচ্ছি, কিন্তু আমি বিদেশি অ্যাড দেখছি, কিন্তু এই মানিটা বাংলাদেশে ইন হচ্ছে না। তাহলে এখানে একটা গ্যাপ আমাদের কাছে মনে হয়েছে আছে, এবং যে কারণে আমরা খুব সিরিয়াসলি মানি লন্ডারিং এর ইনকোয়ারিটা আমরা শুরু করেছি একই সাথে, এবং রিং আইডির সমস্ত অ্যাকাউন্টগুলোকে আমরা হোল্ড করেছি, ফ্রিজ করেছি, এবং এখন তাদের পেমেন্ট গেটওয়ের কার্যক্রম আমরা বন্ধ করে দিয়েছি, এবং এটা আন্ডার প্রসেস। যদি আমরা বলি যে এজেন্টদের কথা, এখানে ব্যক্তি যারা আছে তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে না, এজেন্টদের কথাও যদি বলি, এজেন্টদের ক্ষেত্রেও তারা একটা প্রতিযোগিতামূলক এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে। অর্থাৎ একজন এজেন্ট আগে 1 লক্ষ টাকা দিয়ে ইনভেস্ট করে এজেন্ট হতেন, এখন দেখা যাচ্ছে এজেন্ট হতে গেলে 5 লক্ষ টাকা লাগে। তারপরে এই মানিটা উনি আবার যখন ইনভেস্টমেন্ট রিটার্ন নেবেন, উনি আবার রিটার্ন নিতে পারেন না, কেননা তাকে আবার হিপনোটাইজিং কিছু প্রসেস করা হয়। সেটা বলা হয় যে আপনার অ্যাকাউন্টে যদি আপনি বেশি টাকা রাখেন, ইন দ্যাট কেস আপনি যদি টপ লিস্টে আসেন, তাহলে পরে আপনার একটা রিওয়ার্ড আছে, এবং আপনি আরো যত বেশি ক্লায়েন্ট কালেক্ট করতে পারবেন সেটা আপনি বোনাস পাবেন। সুতরাং অনেক এজেন্ট টপ লিস্টে যাওয়ার জন্য তার টাকাটা তুলে নেন, তো ওই টাকাটাও সার্কুলেট করতে থাকে। তো এটা আরেকটা তাদের প্রসেস। এবং কাস্টমারদের ক্ষেত্রে যেটা হয়েছে, যে কাস্টমারদেরকে ব্যারিয়ার ক্রিয়েট করা হয়, যে আগে ধরেন ইনভেস্টমেন্ট করলে 10 দিন পরে টাকা পাওয়া যেত, নিজেরাই নিজের ব্যালেন্সটা নিয়ে নিতে পারতেন, কিন্তু পরে এটা 15 দিন, তারপরে 1 মাস, এভাবে ডিলে করা হয়, এবং পরবর্তীতে এজেন্টের মাধ্যমে টাকাটাকে নিতে তাদেরকে এনকারেজ করা হয়। এজেন্টদের কাছে যখন কাস্টমাররা যান বা ক্লায়েন্টরা যান, তখন এজেন্টরা বলে যে আপনি তো আমার কাছ থেকে আইডি করে নিন, আপনাকে আমি টাকা দেবো কেন? সুতরাং উনি নানাভাবে হয়রানির শিকার হন, এবং এই হিউজ অ্যামাউন্ট অফ মানি সার্কুলেট করতে থাকে এই চেইনের মধ্যে, এবং এই টাকাটা সামহাউ ড্রেন আউট হওয়ার আমরা পসিবিলিটি দেখতে পেরেছি, এবং যে কারণে আমাদের ইনভেস্টমেন্টের ব্যাপারে শুরু হয়েছে। আর হলো যে আচ্ছা, এখন ওদের অনেক ধরনের কার্যক্রম আছে এই আইডিতে। আমরা কয়েনে বিনিয়োগ দেখেছি, ইনভেস্টমেন্টে ক্রয় বিক্রয় হচ্ছে, পণ্য ক্রয় বিক্রয়ের ইস্যু আছে। এগুলো হচ্ছে তাদের ফ্রন্ট পেজ। যারা এমএলএম করে তাদের ফ্রন্ট পেজে কিছু প্রোডাক্ট রাখা হয়, এই প্রোডাক্টগুলোকে তারা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যাকডোরে কিন্তু তারা এটা অন্য বিজনেসের মডেল হিসেবে তারা পরিচালনা করে। তাদের লাইভ স্ট্রিমিং আছে, লাইভ স্ট্রিমিং এ তারা ওই যে কয়েন, ভার্চুয়াল কয়েন এটি কেনা হয়। তো এই ভার্চুয়াল কয়েনের ক্ষেত্রেও আপনি ভার্চুয়াল কয়েন কিনবেন, কিনে আপনি গিফট করবেন, এরকম কিছু, যেটা আমরা বিগো লাইভের ক্ষেত্রে দেখেছি, স্ট্রিম কারের ক্ষেত্রে দেখেছি, এই একই প্রসেস তারা ফলো করে। এবং এই ক্ষেত্রেও মানে মান্থলি ট্রানজেকশনটা আমাদের কাছে মনে হয়েছে আর টাকার অঙ্ক যদি আপনারা বলেন যে কিরকম, আমরা আপনাদেরকে একটা সামান্য ধারণা দিতে পারবো, কেননা এটা আমাদের কাছে ব্যাংকের কাছে আমরা লিখেছি, বাংলাদেশ ব্যাংকে আমরা লিখেছি, তথ্যগুলো পেলে আমরা কম্পানিগুলো বুঝতে পারবো। তবে একটা ছোটখাটো ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য বলতে পারি যে এভারেজে আমাদের কাছে মনে হয়েছে না, আমরা দেখেছি যেটা প্রায় 100 কোটি টাকার মতো প্রতি মাসেই
হয়েছে, ইনজেক্ট হয়েছে, ভিতরে গেছে টাকা এবং নট ট্রানজিশন হয়েছে, ইনজেক্ট হয়েছে। এবং সেপ্টেম্বর মাসে মনে হয় আমরা যেটা প্রেডিক্ট করছি, সেপ্টেম্বর মাসে হাইয়েস্ট অ্যামাউন্ট ছিল, এটা মোর দেন 200 crore এক মাসে ইনজেক্ট হয়েছে, মানি ইনজেক্ট হয়েছে। এটি বলাই খুবই ডিফিকাল্ট হবে, কারণ এটা 2020-এ শুরু হলো, তো শুরুর দিকে হয়তো কম ছিল, বাট এবারে যে 2020-এ যখন শুরু হলো তারপর থেকে ধরেন 25, 30, 35 কোটি করে বাড়তে বাড়তে এভাবে গেছে। তো সব মিলে বলাটা একটু ডিফিকাল্ট হবে। আমি বাংলাদেশ ব্যাংকের সাথে আমার স্টেটমেন্টগুলো পেলে তারপর আমরা বলতে পারবো। হ্যাঁ, আমরা যখন এটা ফ্রিজ করেছি, এখানে আছে, আমরা ফিগারটা বলতে চাচ্ছি না, যে বেশ বড় অঙ্কের টাকা আমাদের কাছে আছে, প্রায় 200 কোটি টাকার মতো আমরা। তারা যদি প্রত্যেক মাসেই 100 কোটি টাকা দেয় চাষদের কাছ থেকে, তাহলে 200 কোটি টাকা খুব সামান্য হয়ে যাচ্ছে না? আচ্ছা, এটা হলো কি যে এটা এখানে কিছু কাহিনী আছে। এখানে ধরেন যে আমরা যখন টাকাটা তো সার্কুলেট করেছে, বিভিন্নভাবে ইনভেস্টরকে দিয়েছে এবং এখান থেকে বাইপাস হয়েছে। বাইপাস যেটুকু হয়েছে সেই অংশগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। এই বাইপাসের অংশগুলো ইনভেস্টিগেশন আমরা করছি, যে কোন টাকাটা কোন দিকে গেছে, এইটার মানে লেয়ারিংটা কিভাবে হলো, হ্যাঁ, এবং ইন্টিগ্রেশনের পর্যায়টা কিভাবে আসছে, এইটা না মূল মালিকের রিং আইজি হ্যাঁ, এইটি হচ্ছে যে এটি প্রক্রিয়াধীন আছে, যেহেতু উনি আমাদের মামলার আসামি, এটা আমরা প্রক্রিয়ার মধ্যে গেছি। আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে থ্রু আমাদের ইন্টারন্যাশনাল প্রসিডিউর, ইন্টারপোলের মাধ্যমে আমরা বাকি কাজ করব। আমাদের প্রসিডিউর আছে। রিং আইডির মালিক আইরিন ইসলাম এবং শরীফ ইসলাম 2016 সালের ডিসেম্বর মাসে অ্যারেস্ট হয়েছিল সিআইডির হাতে বিটিআরসির একটা মামলায়। তারা ভীষণ টেল নামে একটা আইজিডব্লিউ প্রতিষ্ঠান নামে প্রতারণা করতে 200 কোটি টাকার উপরে। এরপরে একই প্রতিষ্ঠান বাংলাদেশে দ্বিতীয়বার মতো এই প্রতারণা কিভাবে করলো আইন শৃঙ্খলা বাহিনীর মানে গোয়েন্দা নজরদারি কি পর্যাপ্ত ছিল না বা নেই? না, এইটি আপনারা আপনাদের মতো করে বলতে পারেন, কিন্তু যখন রিং আইডির ক্ষেত্রে যেটা হয়েছে যে এখনো আপনি যদি দেখেন যে সমস্ত অভিযোগ আমরা এখন পাচ্ছি, আমরা যখন এটা আরো আগে ইনভেস্টিগেশন শুরু করেছিলাম যে এই টাকাটা কি হচ্ছে, কারণ বিদেশি অ্যাড আমি দেখছি, এখানে প্রতারণা তো যে আমি ইউএস এর একটা গেমিং অ্যাপ দেখছি, কিন্তু বাংলাদেশে হয়তো 10 লক্ষ মানুষ দেখছে, কিন্তু ইউএস এর যে কোম্পানি সে তো জানছে না যে এটা কোথা থেকে দেখা হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা হয়েছে। আর আপনারা যে প্রশ্নটা করেছেন যে আমরা এটা নজরদারি করার কালীন সময় আমরা অনেককে এনকারেজ করেছিলাম আমাদের কাছে আসতে, যে আমরা একটা অভিযোগ আকারে পেতে চাই, কিন্তু তারা প্রত্যেকে আশাবাদী ছিল যে তারা এখান থেকে বেনিফিটেড হয় অথবা তারা লাভবান হয়, তাদের হয়তো ঝুঁকিটা কম। কিন্তু এদের বিজনেস স্টাইলটা যেটা, তারা একটা বড় রকমের সাবস্ক্রাইবার ক্রিয়েট করে, যেহেতু এটা বড় রকমের সাবস্ক্রাইবার যদি ক্রিয়েট করা যায়, তাহলে তারপর এই বিজনেসটাকে তারা সরে আরেক ধরনের বিজনেসে চলে যাবে, এবং এই সাবস্ক্রিপশনের মানিটা তারা কতটুকু আউটফ্লো করবে ফেরত দিবে, এই জায়গাগুলো সাসপিশাস মনে হয়েছে, যে কারণে আমরা এটাকে ধরেছি। তো সবগুলো তো চট করে তো সামনে আসে না, এগুলো পর্যায়ক্রমিক, অপরাধটা তৈরি হয় পর্যায়ক্রমিক ভাবে। এক্স্যাক্টলি, আপনারা দেখেন প্রশ্ন বলেছেন, উত্তরটা আপনাদের মধ্যেই আছে। হ্যাঁ, তো আমার মনে হয় আপনারা অনেক আর মনে প্রশ্ন নাই, উত্তর Thank you.
বুঝিনি, আবার বলো। না না, আপনি বুঝতে পারেন কনসেপ্টটা হচ্ছে যে বাংলাদেশের আমি ইনভেস্টর, আমি টাকা ইনভেস্ট করছি, আমার টাকায় আমাকে 10 জনের থেকে নিয়ে ফেলে দিচ্ছে, কিন্তু আমার টাকায় এখানে আমাকে দিয়ে দিচ্ছে, বাট আমি তো এক এজেন্টের মাধ্যমে করানো হচ্ছে, বাংলাদেশের টাকা বাংলাদেশেই রোল করানো হচ্ছে, বাট আমি কিন্তু গুগল থেকে নিয়েছি অ্যাডসেন্সের মাধ্যমে যে অ্যাডগুলো আমি দেখানোর ব্যবস্থা করে দিয়েছি, গুগল থেকে তো আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি পাচ্ছি। এই মানিটা কোথায়, এই অ্যাকাউন্টটা কোথায়, এটা বাংলাদেশে নাই। থ্যাংক ইউ।